আজ আমরা ট্রান্সফরমারের কিছু গঠন, বৈশিষ্ট্য এবং কার্যকারিতা সম্পর্কে জানব। তো আজকে আমাদের টপিকগুলো হলো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার, ট্রান্সফরমার কনস্ট্রাকশন দেখব, এরপর মাল্টিটেপ ট্রান্সফরমার দেখব। সাধারণত জেনারেলি আমরা যেসব ট্রান্সফরমারগুলো দেখে থাকি দৈনন্দিন জীবনে, ওগুলা সবই কিভাবে কাজ করে না কাজ করে আমরা ভালোভাবে জানি এবং ছোট থেকে একটি সূত্র দেখে আসছি, সেগুলো হলো E2/E1, N2/N1 to I1/I2। এবং এই সূত্রগুলো সবসময় আমরা অ্যাপ্লাই করে আসছি, কিন্তু এখন আমরা যেহেতু উপরের দিকে উঠছি, সেহেতু আমাদের ট্রান্সফরমারের গঠন এবং কার্যকারিতা ভালো জানার সম্পর্কে দরকার। এবং এছাড়াও এই যে আমরা সাধারণ ট্রান্সফরমার যে দেখছি এখানে ড্র করা, এরকম ধরনের ট্রান্সফরমার ছাড়াও এগুলাকে বিভিন্ন ট্যাপিং করে বিভিন্ন রেটিংও করা হয়, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে দেখা যাক কিছু কার্যকারিতা, কিভাবে আমাদের ট্রান্সফরমার এক জায়গা থেকে আরেক জায়গায় পাওয়ার ট্রান্সফার করে থাকে। ওয়ার্কিং প্রিন্সিপাল। ট্রান্সফরমারকে একটা স্টেশনারি ডিভাইস বলা হয়। স্টেশনারি বলার একমাত্র কারণ হলো এটি এক জায়গায় স্টে করে, একটি স্থানে স্টে করা হয়, দুটো পোলের মাঝখানে অথবা কোনো পাওয়ার সাপ্লাইতে, আইপিএস, ইউপিএস, সেখানেই স্টে করে, সেখানে থেকেই এক জায়গায় পাওয়ার নিয়ে আরেক জায়গায় পাওয়ার ট্রান্সফার করা হয় উইদাউট এনি কানেকশন বিটুইন দেম। এটা একটা কয়েল, এটা একটা সেপারেট কয়েল। বলতে গেলে দুইটা ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে তাদের মূল পাওয়ারগুলা ট্রান্সফার হয়, কিন্তু ভোল্টেজ রেটিং ট্রান্সফার করে, হয় এটার ভোল্টেজ বেশি থাকবে, এটার ভোল্টেজ কমানো হয়, এবং এরই সাথে এর কারেন্ট, ভোল্টেজ যদি বেশি থাকে কারেন্ট কম থাকে, এর কারেন্টকে বাড়ানো হয়। আমরা বাসাবাড়ির আশেপাশে যেসব ট্রান্সফরমার দেখি ঠিক ওরকমই কাজ করে থাকে। সেগুলা 11 কেভি থেকে আসে, এরপর 220 ভোল্টে আমাদের বাসাবাড়িতে ট্রান্সফার করা হয়। কিন্তু আসলে ট্রান্সফরমারগুলো কাজ করে কিভাবে, সেগুলা পাওয়ার সাপ্লাই, পাওয়ারের ট্রান্সফার করে কিভাবে এক সার্কিট থেকে আরেক সার্কিটে, এর একমাত্র উপায় হলো মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন। এই মিউচুয়াল ইন্ডাকশন কাজ হয় কিভাবে? এই মিউচুয়াল ইন্ডাকশন হওয়ার জন্য দুই ধরনের জিনিস আমাদের জানা খুব জরুরি। একটা ফাই, যাকে আমরা ফ্লাক্স বলে থাকি, আর একটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেটা আমরা ডিসি কারেন্টের সময় পড়ে থাকি, এফ। এই দুটা জানা আমাদের জরুরি কেন? এর কারণ হচ্ছে আমরা সকলেই রাইট হ্যান্ড রুল জানি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বক্স করে একটা জায়গা, রাইট হ্যান্ড রুল। কারেন্ট যেখানে পাস হয় তার চারদিকে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয় সবসময়। এটা 1820 সালে কিছু ফ্রেঞ্চ বিজ্ঞানী আর ডেনিশ বিজ্ঞানী ওনারা কাজ করার সময় এটা পেয়েছিলেন, যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস হয় তখন এইদিকে কিছু ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এরই পরিপ্রেক্ষিতে আমরা কিছু কনক্লুশন বানাতে পারি, যেমন যদি আমরা এরকম একটি ট্রান্সফরমার দেখি, তো এর ভিতর দিয়ে এরকম করে ফ্লাক্স প্রবাহিত হতে থাকে, ঠিক আমরা ফাই বলছি। এই ফ্লাক্স গুলা প্রবাহের সময় যদি আমরা একটা পোর্শন যদি দেখি, মানে এরকম যদি একটা পোর্শন দেখি, সেখানে কারেন্ট এভাবে যাচ্ছে। কারেন্ট যদি এভাবে এন্টার করে, কারেন্ট অবশ্যই এদিকে প্রবাহ হবে, এরপর এখান থেকে বের হবে। সো কারেন্ট এভাবে যাচ্ছে, কারেন্টের এভাবে প্রবাহের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড এদিকে ক্রিয়েট হচ্ছে। আমরা যদি আরো কিছু ইন্ডাক্টর যোগ করি বা কন্ডাক্টর গুলা নেই, তো সেগুলোর মধ্যেও ঠিক একইভাবে ফ্লাক্স ক্রিয়েট হতে থাকবে বা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে।
এই ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ড একসাথে হয় একটি বড় ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এই বড় ম্যাগনেটিক ফিল্ডের প্রসারণ বা এর ডিস্টেন্স মাঝামাঝি বরাবর যে ডিস্টেন্সটা থাকে এই ডিস্টেন্সটা এইভাবে রাখা হয় যাতে এই ম্যাগনেটিক ফিল্ড এই পাশের সার্কিটের ম্যাগনেটিক ফিল্ডকে ছোঁয়া লাগে, অর্থাৎ জিনিসটা দেখতে হয় এরকম। তো আমার এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডটা ধরি, এখানে আরেকটা কন্ডাক্টর দিলাম, এখানে বড় একটা ম্যাগনেটিক ফিল্ড আরেক সার্কিটের অংশকে পোর্শনকে ছেদ করে এখানে যে কারেন্ট প্রডিউস হচ্ছে সেই কারেন্টকে আমরা জানি লেন্স ল। এখানে আরেকটা লেন্স ল। লেন্স ল এর নীতি এখানে ফলো হয়। লেন্স এর নীতি হচ্ছে যে উৎসে আমরা কারেন্ট প্রদান করছি সেই উৎসে একটা বাধা তৈরি হয় যা সেই উৎসকে বিপরীত দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ উৎসের যে সৃষ্টি সেই উৎস কি সে বাধা দেয়। এখানে যে কারেন্ট প্রডিউস হলো বা কারেন্ট ইন্ডিউস হলো, এই কারেন্টের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ড একটা অপোজিট দিকে কারেন্ট ইন্ডিউস করে, এই অপোজিট দিকে কারেন্ট ইন্ডিউস করে এই উৎসকে বাধা দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ জিনিসটা ধারায় এরকম। কারেন্ট এখানে পাসিং হলো, একটা ম্যাগনেটিক ফিল্ড উভয় পক্ষে ছেদ করে যাচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমার অপোজিট দিকে একটা কারেন্ট ইন্ডিউস হচ্ছে উভয় কন্ডাক্টরে, কিন্তু এই অপোজিট দিকে ইন্ডিউস করা কারেন্টকে এতই নগণ্য হয়, এটা খুবই নগণ্য হয় এই সার্কিটের জন্য উৎসের সার্কিটের তুলনায়, অর্থাৎ উৎসের সার্কিটের তুলনায় এই কারেন্টের খুবই নগণ্য বলা যায় এই পোর্শনে। কিন্তু এই পোর্শনে কিন্তু কারেন্ট বাড়বেই, কারণ আমাদের আরো ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস হচ্ছে, যার কারণে আমরা পরিশেষে দেখতে পারি এর নিজস্ব একটি ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করা শুরু করবে, অর্থাৎ এই সাইডের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে কারেন্ট আছে সে আবার নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করবে অপোজিট দিকে, অর্থাৎ এই দিকে, এবং তার এই ম্যাগনেটিক ফিল্ডটা আরো বড় হবে। তার এই ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করার কারণেই এই ছোট যে কারেন্ট এখানে তৈরি হয়েছিল যে উৎসকে বাধা দিচ্ছিল সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এভাবে করে প্রাইমারি যে কারেন্ট সে ম্যাগনেটিক ফিল্ড আগে ক্রিয়া করে, সে ম্যাগনেটিক ফিল্ড একটা ইনডিউস কারেন্ট প্রডিউস করে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ এবং প্রাইমারিতেও, কিন্তু প্রাইমারিতে সেটা নগণ্য হয়, সেকেন্ডারিতে লার্জার পোর্শনে যায়। সেকেন্ডারিতে লার্জার পোর্শনে যাওয়ার পর সেকেন্ডারি যখন আরেকটু ম্যাক্সিমাম হতে থাকে, এ হওয়ার পর সে আবার নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। তার ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটিক ফিল্ড একসাথে তখন কাজ করে, তখন জিনিসগুলা দেখতে থাকে এরকম। প্রাইমারি ওয়াইন্ডিং এর ম্যাগনেটিক ফিল্ড এভাবে ঘুরছে, কারেন্ট যাচ্ছে এদিকে, আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে এভাবে, কারেন্ট যাচ্ছে ওদিকে। তখন আমাদের মাঝখানে যে ফ্লাক্স তৈরি হয়, অর্থাৎ মাঝখানের পোর্শনে যে ফ্লাক্স, সেই ফ্লাক্স বড় হতে থাকে, অর্থাৎ আমাদের ফাই যত বড় হতে থাকবে, ফাই এর সাথে একটা রিলেশন আছে ইএমএফ এর, যেটা আমরা পরবর্তীতে জানবো। E equals to 4.44 phi fn. E always proportional to n, but E also proportional to phi according to আমরা একটা রুলস পড়েছিলাম ডিসিতে, সেটা ম্যাগনেটোমোটিভ ফোর্সের অনুসারে phi রিলাক্টেন্স, এই রিলাক্টেন্স হচ্ছে 1/μa, অর্থাৎ আমার মিউ যত বাড়বে ফাই কিন্তু ততই বাড়বে, যার কারণে ইনডিউসড ইএমএফও বাড়বে এবং রিলাক্টেন্স অর্থাৎ যেটা আমরা রেজিস্ট্যান্স বলি সেটাও কমবে। এতে করে
এখানে যত আমরা দিচ্ছি এর ওয়াইন্ডিং যদি বেশি থাকে এবং অলসো ওয়াইন্ডিংও ডিপেন্ড করছে এখানে, তো ওয়াইন্ডিং যত আমরা বেশি দিব আমরা তত করে আউটপুটটা পাচ্ছি। এভাবে করেই এক পোর্শনে আরেক পোর্শনে আমাদের পাওয়ার ট্রান্সফার হয়ে থাকে। আমরা যদি একে 1 দিই, আমরা যদি আরেকটি ইকুয়েশন নিই E2 4.445FN2, যেটা সেকেন্ডারির জন্য, এটা প্রাইমারির জন্য, দুটাকে যদি আমরা ডিভাইড করি আমরা পরিশেষে এরকম এক ধরনের ইকুয়েশন পাবো, যেটাকে ট্রান্সফর্মার রেশিও বলা হয়। কে ভবিষ্যতে আমরা এ সম্পর্কে আরো ডিটেইলস জানার চেষ্টা করব। পরবর্তীতে আমরা দেখি ট্রান্সফর্মার কনস্ট্রাকশন। ট্রান্সফর্মার কনস্ট্রাকশন মূলত দুই ধরনের হয়, ডিপেন্ড করে। এছাড়া এর আগের প্রশ্নে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অনুসারে ট্রান্সফর্মার দুইটা হয়, একটা স্টেপ ডাউন, স্টেপ আপ। স্টেপ ডাউন, স্টেপ আপ। স্টেপ ডাউন, স্টেপ আপ এটা পরবর্তীতে আর ইউজ হয় না, আমরা বলি এসটি সাইড আর এলটি সাইড। এসটি সাইড হলো হাই টেনশন এরিয়া, যেটা আমরা হাই ভোল্টেজ বলি। লো টেনশন এরিয়া যেটাকে লো এলটি বলা হয়, এটাকে বলা হয় এলভি। স্টেপ ডাউন স্টেপ আপ ট্রান্সফরমারের কিছু জিনিস আছে, সেটা হলো N2 যদি ছোট হয় N1 থেকে সেটা হচ্ছে স্টেপ ডাউন, আর যদি N2 বড় হয় সেটাকে আমরা বলি স্টেপ আপ। অর্থাৎ সেকেন্ডারি কয়েলে যদি আমাদের বেশি হয় তাহলে আমরা বলি স্টেপ আপ। এবং কে এর একটা রেশিও যেটা আমি কথা বলেছিলাম, সেই কে স্টেপ ডাউনের জন্য সবসময় 1 এর ছোট এবং স্টেপ আপের জন্য 1 এর বড় হয়। এই দুটো জিনিস অবশ্যই মনে রাখা দরকার, কারণ এগুলা দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের কোশ্চেন হয়ে থাকে। যেমন আমরা যদি বলে থাকি যে the voltage is stepped down by 2 times, stepped down by 2 times, এর মানে হচ্ছে সেখানে রেশিও কিন্তু বলা নেই, কিন্তু বলা আছে এভাবে স্টেপ ডাউন বাই 2 টাইমস। এর মানে হচ্ছে N2 বাই N1 এর রেশিও হাফ, কারণ কি স্টেপ ডাউন করা হয়েছে। এরপর আমরা আসুন দেখি যে ট্রান্সফর্মার কনস্ট্রাকশনে কি বলা হয়েছে। ট্রান্সফর্মার কনস্ট্রাকশন খুবই ছোট, তা হচ্ছে কোর আর শেল টাইপ। কোর আর শেল টাইপ দুই ধরনের ভাগই আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং অন্য জায়গায় দেখে থাকি। কোর টাইপ হচ্ছে যেগুলো হলো ওয়াইন্ডিংটা চারদিকে থাকে, যেমন এই যে এই অংশ, এটা হচ্ছে একটা কোর টাইপ। এই কোর টাইপ আমরা কেন বলছি, কারণ এই স্টিল শিটের চারদিকেই সে ওয়াইন্ডিং করে আছে। তো শেল টাইপ কি, নাম থেকে আমরা বুঝে নেব। কোর টাইপ হচ্ছে যেটা কোর একটা ট্রান্সফরমার কোর হচ্ছে সেটা যেখানে ওয়াইন্ডিং করা থাকে। সো আমরা যদি এর চারদিকে ওয়াইন্ডিং করে দিই স্টিল শিটের চারদিকে, সেটা কোরের ন্যায় আচরণ করে, কারণ মাঝখানে শুধু ফাঁকা জায়গাটাই আছে, আর কিছু নেই। আবার আমরা শেল টাইপে যদি চিন্তা করি, সেটা শেলের মতো আচরণ করবে, অর্থাৎ এর আবরণটা শেলের মতো। যেমন এগুলা কোর থাকবে মাঝখানে, কিন্তু আমরা আবরণ করে রাখছি চারদিকে, দেখতেই পাচ্ছেন স্টিল শীট দিয়ে আবরণ করে, যেমন এটাও একটা শেল টাইপ, এটা একটা শেল টাইপ। আর এগুলাকে কোর টাইপ বলছি কারণ ম্যাক্সিমাম এরিয়া, শীটের ম্যাক্সিমাম এরিয়া আমার সিলিন্ডার বা ওয়াইন্ডিং আবরণ করে রেখেছে। কোর টাইপ আর শেল টাইপের মধ্যে কিছু ডিফারেন্স আছে, আবার কোর টাইপ শেল টাইপকে বিভিন্ন কাজে ভাগও করা হয় তাদের প্রয়োজন অনুসারে।
তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে শেল টাইপটা বেশি প্রিফার করা হয়। এর কারণ হলো কোর টাইপে দেখাই যাচ্ছে এই যে কোর টাইপ, এগুলো কিন্তু কোর টাইপ। এই কোর টাইপগুলা কিন্তু শেল টাইপের তুলনায় ডাবল পরিমাণে ওয়াইন্ডিং করা হয়। মানে শেল টাইপ এটার একটা অল্টারনেটিভ, এটা কি এভাবে কোর টাইপে সাজানো আছে। শেল টাইপের ক্ষেত্রে কোরটা মাঝখানে থাকে, সেখানে আমার একবারই ওয়াইন্ডিং করা লাগে। যেমন ধরেন আমাকে এর ওয়াইন্ডিং করার জন্য 220টা টার্ন দেওয়া লাগছে। এটা কি যদি আমি কোর টাইপে করতে চাই তাহলে আমার এখানে ডিভাইড করা লাগবে 110 এবং এখানে 110, এরপর মাঝখানে এদেরকে যুক্ত করে আমার 220 টানের মতো একটা বিহেভিয়ার করা লাগে। তো এর ওয়াইন্ডিং গুলো ডাবল হয় এর তুলনায়, যার কারণে আমার এর লিকেজ কারেন্ট গুলো ম্যাক্সিমাম হওয়ার চিন্তা ভাবনা থাকে। মানে এর লিকেজটা বেশি হয় শেল টাইপের তুলনায়। এই লিকেজ কারেন্টকে বন্ধ করার জন্য কোর টাইপে একটা লেমিনেশন করা হয় এক্সট্রা। যখন ট্রান্সফরমার তৈরি করা হয়, আমরা ট্রান্সফরমারকে যে শীট ইউজ করি সেই শীটগুলো কিন্তু লেমিনেটেডই থাকে। শেল টাইপেও লেমিনেটেডই করা থাকে। শীটগুলোকে আলাদাভাবে লেমিনেশন করার প্রয়োজন নেই, সবগুলাই আলাদা আলাদা পিস থাকে এবং লেমিনেটেড করা থাকে। কিন্তু শেল টাইপে এই ট্রান্সফরমার তৈরি করার পর, কনস্ট্রাকশন করার পর বাইরে থেকে আলাদা লেমিনেশনের প্রয়োজন হয় না, কিন্তু কোর টাইপে লেমিনেশন দিতে হয় বাইরে থেকে আলাদাভাবে। এর কারণ হলো দুইটা ওয়ার্নিং হওয়ার কারণে এদের মধ্যে কারেন্ট বেশি ফ্লো হয়। কারেন্ট বেশি ফ্লো হওয়ার কারণে এদের মধ্যে ওয়াইন্ডিং যে লেমিনেশন থাকে শীটের, সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওটা রোধ করার জন্য, এই লিকেজটাকে বন্ধ করার জন্য আমরা এক্সট্রা লেমিনেশন করি, যার কারণে মেইনটেনেন্সটা বেড়ে যায়। তবে শেল টাইপের মেইনটেনেন্সটা কম এই তুলনায়। যার শুধু এই তিনটাই বেনিফিট, এর বেশি কিছুই নাই। এরপর দেখা যাক মাল্টি ট্যাপ ট্রান্সফরমার, যেটা মেইন জিনিস। মাল্টি ট্যাপ ট্রান্সফরমার কি একটা খুবই জনপ্রিয় একটা অংশ সেসব ক্ষেত্রে যেখানে লার্জ কোম্পানিতে ইউজ করা হয়। যেমন আমরা ওয়েল্ডিং এর কাজে দেখতে পারি, ওয়েল্ডিং এর মেশিন যেগুলো হয় সেগুলোতে মাল্টি ট্যাপ ইউজ হয়। তারপর ছোট ছোট ট্রান্সফরমার কিছু ওয়ার্কশপে ইউজ হয়, সেগুলোতেও কিন্তু মাল্টি ট্যাপ হয়। স্মল ট্রান্সফরমারগুলো, ওগুলো কিন্তু তুলনামূলক ইন্ডাস্ট্রি সাইজের তুলনায় স্মল, কিন্তু ওরকম স্মল না। আবার কিছু ট্রান্সফরমার আছে যেগুলো আইপিএস ইউপিএস এ ইউজ হয়। আইপিএস ইউপিএস এ ট্রান্সফরমারগুলো ঠিক এরকম ধরনের হয়, কিন্তু সে আইপিএস ইউপিএস এর ট্রান্সফরমারগুলার প্রাইমারির বদলে সেকেন্ডারিতে ট্যাপিং করা হয়। 12 ভোল্টের 12 ভোল্টে ট্যাপিং করা হয় মাঝখানে, প্রাইমারিতে 220টি দেওয়া হয়। এই একটা ব্যতিক্রমধর্মী কাজ হয় আইপিএস ইউপিএস এর জন্য। বাকি সব ক্ষেত্রেই এসটি সাইডেই সবসময় ট্যাপিং করা হয়। সাধারণ প্রশ্ন উঠতেই পারে যে কেন এসটি সাইডে দেওয়া হয়। এসটি সাইড অথবা হাই টেনশন অথবা হাই ভোল্টেজ সাইড, এই ক্ষেত্রে আমার যেহেতু ভোল্টেজ হাই, আমরা আগেই কিন্তু রিলেশন দেখে আসছি, E2 by E1 N2 by N1 versus I1 by I2। এর মানে হচ্ছে E2 কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু I2। মানে হচ্ছে আমার ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট কিন্তু তত কম হয়ে যাবে। এর মানে ভোল্টেজ যত বেশি কারেন্ট কিন্তু কম, এবং এলটি সাইড অথবা লো ভোল্টেজ সাইডে আমার কিন্তু ভোল্টেজ কম কিন্তু কারেন্ট বেশি। যদি আমি লো ভোল্টেজ সাইডে ট্যাপিং করতে যাই, আমার কিন্তু লিকেজ কারেন্ট বেড়ে যাবে, কারণ কারেন্টের পরিমাণ বেশি, লিক হওয়ার সম্ভাবনা থাকে। আর হাই ভোল্টেজ সাইডে যদি আমি ট্যাপিং করি, এখানেও লিকেজ হবে কিন্তু লিকেজটা তুলনামূলক কম হবে।
আমার ট্রান্সফরমার বা কোনো জিনিসের ক্ষেত্রে সবসময় একটাই টেনশন থাকে, সেটা হচ্ছে যে তার লসটা যত কমানো যায় আর যত উপকারিতা বাড়ানো যায়, যতটা ম্যাক্সিমাম করা যায়। তাই বলে এসটি সাইডে সবসময় ট্যাপিংটা করা হয় এলটি সাইডের তুলনায়। শুধুমাত্র আইপিএস ইউপিএস আপনি কিছু ব্যতিক্রম দেখতে পাই, যেখানে 220 ভোল্ট হাই টেনশন সাইডে দেওয়ার পরেও লো টেনশন সাইডে ট্যাপিং করা হয়। এছাড়া কিছু পার্টিকুলার কাজে, বিশেষ করে ওয়েল্ডিং এর কাজেও দেখা যায় যেসব ট্রান্সফরমার ইউজ হয় সেখানে মাল্টিপল ট্যাপিং হয়ে থাকে। আমরা এখানে দেখছি এটাকে বলা হয় সেন্টার ট্যাপড। এই যে 12 বল 0 বল যেটা দেখছি এটাকে বলা হয় সেন্টার ট্যাপ। লার্জ কোম্পানি বা ওয়েল্ডিং ইন্ডাস্ট্রিতে যেসব ট্যাপিং ইউজ হয় ওগুলা সেন্টার ট্যাপ করা হয় না, ওগুলা হাই টেনশন সাইডে এরকম করে ট্যাপিং করা হয়। সেখানে পার্সেন্টেজ দেওয়া হয় 2.5%, 1.5%, 0%, 1.5%, এটা বিলো -2.5% ট্যাপিং করা হয়। এখানে টোটাল যা পাওয়ার সে নিয়ে নেয়। সাপোজ এখানে 220 ভোল্ট আমি দিচ্ছি, এখানে আমি 110 ভোল্ট পাওয়ার চেষ্টা করতেছি। এর এর এসব করার প্রয়োজন কি? আবার ট্যাপিং এর একটা রুলস আছে। ট্যাপিং এর রুলস হলো অ্যাকচুয়াল যে ভ্যালু আমরা দিচ্ছি অথবা পাচ্ছি মাইনাস রেটেড একটা রেটিং থাকে ট্রান্সফরমারের উপরে, ডিভাইডেড বাই রেটেড টু 100। আমরা ট্যাপিং করার উদ্দেশ্য কি? ট্যাপিং করার উদ্দেশ্য হলো আমরা যেসব ট্রান্সফরমার ইউজ করি সেই ট্রান্সফরমার কিন্তু একটা রেটিং দেওয়া থাকে এরকম 100 কিলোভোল্ট এ অথবা 500 কিলোভোল্ট এ, অথবা লেখা থাকে এরকম 220 ভোল্ট এবং কত এম্পিয়ার কারেন্ট সে সহ্য করতে পারে। সাপোজ 0 টু 0 তো আর থাকে না, 0.1 থেকে 0.5 এরকম রেটিং থাকে, অথবা 1 টু 10 এম্পিয়ার এরকম একটা রেটিং দেওয়া থাকে প্রাইমারির জন্য, 220 ভোল্ট টু 1 টু 10 এম্পিয়ার। তো এরকম রেটিং দেওয়া থাকা সত্ত্বেও আমাদের বাসাবাড়িতে যদি আমরা ইউজ করি একটা ট্রান্সফরমার, বাসাবাড়িতে কিন্তু ট্রান্সফরমার যে সোর্স কারেন্ট গুলো থাকে এসি সোর্স, সেই এসি সোর্সের কারেন্ট কিন্তু একজ্যাক্ট 220 ভোল্ট থাকে না, সেটা কিন্তু ভ্যারি করে 221 অথবা 223, মাঝে মাঝে 240ও চলে যায়, মাঝে মাঝে ডাউনও করে 119ও চলে আসে। এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা যদি 220 ভোল্ট দিই, অথবা আমরা এসম করছি 220 ভোল্ট, কিন্তু 220 ভোল্ট নেই, 221 ভোল্ট আছে, কিন্তু আমরা ওয়াইন্ডিং করেছি 220 ভোল্টের জন্য। এখানে যদি আমরা এই ইকুয়েশনটা সাজাই, আমরা কিন্তু n1 n2 একটা রেশিও পাবো। তখন কিন্তু আমরা সাজিয়েছি 220 ভোল্ট অনুসারে। তখন এই কানেকশন দেওয়ার কারণে ট্রান্সফরমার একটা নিজস্ব একটা লস হয়, পাওয়ার লস হয়। আমার যে দেওয়া আছে 500 কিলোভোল্ট এম্পিয়ার, 100 কিলোভোল্ট এম্পিয়ার, আমরা এর ধরনের একটা পাওয়ার রেটিং পাই না আউটপুটে, কারণ আমরা ইনপুটে সেই পাওয়ারটা দিতে পারছি না, তো আউটপুটে পাওয়ার তো আর প্রশ্নই আসে না, সেটা কমে যায়। এই আমার আউটপুটটা যাতে ক্লিয়ার থাকে, এই পাওয়ারটা যাতে আমার কনস্ট্যান্ট থাকে, সেই জন্য এই ট্যাপিং গুলো করার প্রয়োজন হয়। 2.5%, 1% প্রয়োজন অনুসারে ট্যাপিং করা হয়। এই ট্যাপিং রিলেটেড অনেক কাজকর্ম দেখা যাবে বাইন্ডিং হয়ে থাকে। সাধারণত ল্যাবগুলোতে যেসব ওবি দেওয়া হয় সেখানেও এরকম কাজ ধরনের দেওয়া থাকে, যে এগুলা মাল্টি ট্যাপিং হবে, 5 ট্যাপ, 6 ট্যাপ, 7 ট্যাপ, 8 ট্যাপেরও আছে, সেগুলো মেশিন বড় বড় হয়। এই রিলেটেড একটা ম্যাথও দেখা যাক ট্যাপ রিলেটেড। সাপোজ আমার একটা ট্যাপিং করা আছে এরকম,
আমি সেন্টার ট্যাপ করেছি প্রাইমারি দিক থেকে। এটা হলো এসটি সাইড, এটা এলটি সাইড। আমি বললাম 1.5% এবং 0% এখানে -1.5%। আর বলছি লো সাইডে আমি পাবো 110 ভোল্ট। ট্রান্সফরমারের রেটিং আমি বলে দিলাম 110 না, 500 ওয়াটের একটা ট্রান্সফরমার। সেখানে কারেন্ট রিডিং বলে দিলাম 1 এম্পিয়ারের একটা কারেন্ট এবং 220 ভোল্ট, এরকম একটা ইন্ডিকেশন দেওয়া আছে। আর আমি বললাম এটা ওয়াইন্ডিং করব। তো ওয়াইন্ডিং করব কিভাবে? সবার আগে আমাদের সূত্র অনুসারে রেশিও বের করে নিতে হবে, E2 বাই E1 N2 বাই N1। এই অনুসারে আমার এই ক্ষেত্রে সবসময় E2 কিন্তু 110 ভোল্ট, সো 110 ভোল্ট, এবং E1 হচ্ছে 220 ভোল্ট প্রাইমারি কারেন্ট। তো আমার সেকেন্ডারি অনুসারে আমার প্রাইমারি রেশিও আসে হাফ। তো এটাকে আমি এভাবে লিখবো, primary is to secondary, অর্থাৎ 2:1। এটা হচ্ছে আমার কিন্তু 0% এর জন্য। এখন আমি দেখছি 1.5% আমার টার্ন কত আসে, রেশিও, কিন্তু অ্যাকচুয়াল টার্ন না। 1.5% এর জন্য টার্ন রেশিও দেখবো 2 এর সাথে কিন্তু 1.5 গুণ করে দিব, অর্থাৎ 1.5% গুণ করে দিব। তো আমার আসে 2.03:1। ভুলেও কিন্তু সেকেন্ডারিতে 1.5% গুণ করবো না, কারণ আমরা কিন্তু চাচ্ছি সেকেন্ডারি ওয়াইন্ডিং সবসময় কনস্ট্যান্ট থাকবে, 110 ভোল্ট পাবো। যা চেঞ্জ হবে প্রাইমারিতে চেঞ্জ হবে। এখন আমরা ধরি 1.5% বিলো, তো আমার রেশিও কতটুকু আসে? 1.97:1। সবসময় মনে রাখবো সেকেন্ডারিতে কিন্তু কোনো চেঞ্জিং নেই। এখন চলুন একটা অ্যাকচুয়াল রেশিও ধরি। তাহলে আমরা ফার্দার ক্যালকুলেশন করে জানতে পারলাম আমার প্রাইমারিতে 25টা টার্ন দিব, আমি সেকেন্ডারিতে 25টা টার্ন দিচ্ছি। তো 25 টার্ন এবং 50 টার্ন, প্রাইমারিতে 50 টার্ন, সেকেন্ডারিতে 25 টার্ন। এটা হচ্ছে 0% এর জন্য। তো আমার 1.5% এর জন্য কি করা উচিত? 1.5% এই 50 2.03 দিয়ে গুণ করে দেব। গুণ করে দিলে আমার চলে আসে 50.75:25, অর্থাৎ এটাকে আমি 52 করে নিব। 2 টার্ন অথবা 1 টার্ন বেশি করে ধরবো, সমস্যা নেই। তো ভোল্টেজ বেশি আসলে সমস্যা নেই, ভোল্টেজ কম আসলে সমস্যা। তো আমরা 1.5% এর জন্য বা -1.5% এর জন্য আমরা কত পাচ্ছি? সেই 1.5% এর যে রেশিও 1.97, সেই 50 দিয়ে গুণ দিয়ে দিব। তো আমরা পাচ্ছি 49.25:5। এটাকে আমরা ধরে নিব 50:25, সরি 50 না, মানে 49.25 রে কম ধরে নেব, 49 ধরে নেব। আমরা এই পয়েন্টগুলো ধরলাম কি জন্য? এই পয়েন্টগুলো ধরার কারণ হলো এগুলো টার্ন, মানে 49 নাম্বার টার্ন আর 52 নাম্বার টার্ন আর 50 নাম্বার টার্ন, এই 3 জায়গায় আমার ট্যাপিং করতে হবে পয়েন্টের জন্য। মানে আমার যখন আমি বাধাই করব, প্রাইমারি যখন বাধাই করা শুরু করব, যে 0 থেকে বাধাই করা শুরু, 1 2 3 4, তো 49 নাম্বার টার্ন আসলে আমরা এইভাবে একটা করে তার পাকায় নিব। বাঁকায় নেওয়ার পর সে উপরে যাব, 50 শুরু করব। 50 করার পর এটা 50 নাম্বারের তার, আরেকবার ট্যাপ, এটা 0% এর জন্য।
এরপর আবার বাড়াই শুরু করব, দুইটা দিয়ে 52 নম্বরে বের করে দেব। 52 নম্বরের জন্য 1.5% বেশি, আর আমার সেকেন্ডারি কনস্ট্যান্ট থাকবে, সেকেন্ডারিতে 25 টার্ন, অর্থাৎ 49 নাম্বার টার্নে আমার -1.5%, অর্থাৎ আমি এই ধরনের বোল্ট মানে 220 থেকে কম পাবো, আর 1.5% বেশি থাকবে 220-এ। যখন আমি দেখতেছি যে অ্যাকচুয়াল ভোল্টেজের থেকে আমার 1.5% বেশি আছে সোর্সে, তখন আমরা করব এভাবে টার্ন দিয়ে দিব। যেমন সাপোজ আমি একটা টার্ন ধরি, যেমন 223, দেখি যে 223 ভোল্ট আছে আমার এসি সোর্সে, আমি ট্রান্সফরমারের সাথে যুক্ত করব, 223 ভোল্ট এসি আছে আমার আউটলেটে, কিন্তু আমার রেটিং দেওয়া 220 ভোল্ট। তো আমি ট্যাপিং এর যে রুলস দেখলাম, অ্যাকচুয়ালি আছে আমার 223 ভোল্ট মাইনাস রেটেড 220 ডিভাইডেড বাই 220 ইন্টু 100। তো আমার কত আসতেছে? 1.4%। মানে 1.4%, আমি 1.5% এর ট্যাপিং কে, মানে অর্থাৎ 52 টার্ন যেখানে আছে সেখানে আমি কানেকশন দিয়ে দিব, এবং নেগেটিভকে 0-তে দিয়ে দিব, জিরোর এখানে নিউট্রালে দিয়ে দিব। যদি আমার অ্যাকচুয়ালি 220 থাকতো আউটলেটে, তাহলে আমি মাঝখানে 50-এ রেখে কানেকশন দিয়ে দিতাম। এভাবে করে ইনপুটগুলা অ্যাডজাস্ট করা যাতে আমার আউটপুটে কনস্ট্যান্ট আসে। আবার অনেক সময় এটা রিভার্সও করা হয়, যে আউটপুটে দিছি কিন্তু ইনপুটের আমি ডিফারেন্ট পেতে চাই, যেটা আমরা বললাম আইপিএস ইউপিএসে করা হয়। আইপিএস ইউপিএসে 220 ভোল্ট দেওয়া হয়, কনস্ট্যান্ট দেওয়া ট্রাই করা হয়, কিন্তু আমার আউটপুটে সেগুলা প্রয়োজন অনুসারে ভাগ করে নেওয়া হয়, এটা 0 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা 12 ভোল্ট ভাগ করে নেওয়া। ঠিক এভাবেই ম্যাথগুলা করা হয় ট্যাপিং এর জন্য। তো আজকে আমরা এখান পর্যন্তই থাকলাম। এরপরে আমরা দেখতে যাব ইএমএফ ইকুয়েশন কিভাবে আসছে এবং কিছু লস, সেগুলোর উপর আমরা কাজ করব নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে আমরা কমেন্ট সেকশনে এটার উত্তর দিয়ে যাই, এটা কি ধরনের ট্রান্সফরমার, এটা স্টেপ আপ নাকি স্টেপ ডাউন, এবং এটা কি কোর টাইপ নাকি শেল টাইপ। আশা করি সবাই এর উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন কমেন্ট সেকশনে। আমি অপেক্ষায় আছি।